26-এ যে নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে। অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো, জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমরা নির্বাচনের দিন সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত এক ধরনের ফলাফল পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো যে পৃথিবী একেবারে থমকে গেছে, আকাশ বাতাস সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এরপরে রাত 10টার দিকে গিয়ে আবার সচল শুরু হলো। এই সচল যখন শুরু হলো, তখন একের পর এক শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। তার আগে আমরা দেখেছি প্রায় সমস্ত জায়গায় একরকম চিত্র, আর এরপরে গিয়ে মিডিয়া সম্পূর্ণ তার উল্টো চিত্র দেখানো শুরু করলো। এরপরে তো একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে এসেছে, তারপরে তথ্য প্রমাণগুলো আমাদের সামনে এসেছে। আর আজ খোদ জামাত আমির তিনি ফাঁস করে দিলেন, তাকে যে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কেন তিনি ওই ফলাফল মেনে নিলেন এবং সেখানে জামাতের অবস্থান কি ছিল পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা আসেন বিষয়টা একটু খুলে আলাপ করার চেষ্টা করি কি হয়েছে। আজকে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন, ফটোকার্ড দিয়েছেন। সেই ফটোকার্ডের যে ভাষা, তাতে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ ওই কার্ডের ভাষা অনুযায়ী জামাত আমির তাকে ফোন করে বলেছেন, ইলিয়াস মনে কষ্ট নিও না, আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হলো আপনি যদি এইটা মেনে না নেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আপনাদেরকে এইভাবে একেবারে সমূলে ধ্বংস করে ফেলবে, এবং ডিপ স্টেটের কেউ মেনে নিতে চাচ্ছে না। ফলাফল তো যা হবার সেটা আপনি বুঝতেই পারছেন, হয়ে গেছে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এই অবস্থায় এখন যদি আপনারা এইটা ছেড়ে না দেন তাহলে দেশের এই পরিস্থিতি হবে। বলেন, এমতো অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনি হলে কি করতাম? বা জামাত আমিরকে যে কথাটি বলা হলো, জামাত আমির তখন তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, তিনি ক্ষমতার চিন্তা করেন নাই, তিনি দেশের মানুষের কথা চিন্তা করে, যে এই সবেমাত্র কয়েকদিন আগে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের কয়েক হাজার সন্তান জীবন দিয়েছে। এখন যদি এই ক্ষমতার কারণে, গদির কারণে আমি আমার সন্তানদেরকে, সন্তান তুল্য আমার এই ছেলে মেয়েদেরকে আবার যদি মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটি দরকার নেই, আমার ক্ষমতার দরকার নেই। আমি এই বিষয়টি, আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন, আগের ভিডিওটি, আমি সেখানে এই কথাটি বলেছি যে জামাত আমির যে সাংবাদিক সম্মেলন করলেন রাত 9টা-10টার দিকে, এই সাংবাদিক সম্মেলনে তার যে মুখাবয়ব ছিল এটি খুব বেশি স্বাভাবিক ছিল না। উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয়ের একটা চিহ্ন তার মুখের ভিতরে আমরা দেখতে পেয়েছি। তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে সামথিং রং, কোনো কিছু হয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা ঘটেছে, না হলে এমনটি হবার কথা নয়। তিনি একেবারে কোনো কথা না বলে মেনে নিলেন, নীরবে মেনে নিলেন। এমনকি বিরোধী দল হলে কমপক্ষে তো একটু আস্ফালন করে, একটু হুঙ্কার হুম্বি তম্বি এগুলো করে, তিনি তাও করলেন না, এইভাবে একেবারে নীরবে মেনে নিলেন। তার মানে অবশ্যই এখানে কোনো কিছু ঘটেছে, সেটি আজকে প্রমাণিত হলো। তিনি বলেছেন, আমরা আসলে এগুলো তো চাপা থাকে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এই নির্বাচনের আগে জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে, মানুষ ট্রেনে, লঞ্চে, স্টিমারে, ট্রেনের ছাদে করে বাড়ি গেছে, আর দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, মিছিল করতে করতে বাড়ি গেছে। শোবিজের তারকা থেকে শুরু করে, টিকটকার থেকে শুরু করে, যারা পোশাক পরতে চায় না,
পোশাক পরা পোশাক না পরা প্রত্যেকেই জামাতের পক্ষে তারা উঠে পড়ে লেগেছিল। তারা একটা ব্যবস্থাকে, একটা সিস্টেমকে, দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমকে ভেঙে চুরে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য তারা জামাতকে বেছে দিয়েছিল। এছাড়া তাদের আর হাতে কোনো অপশন ছিল না। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা এইভাবে কেড়ে নেওয়া হয়েছে ব্ল্যাকমেইল করে। এখন এখানে আমাদের একটু কষ্ট হতে পারে, একটু রাগ হতে পারে যে কেন জামাত আমির এই কাজটি করলেন। তিনি ডাক দিতেন, তিনি বলতেন, আমরা ঝাঁপিয়ে পড়তাম, আবার প্রয়োজনে রক্ত দিতাম। হ্যাঁ, এটি আমাদের আবেগ থেকে বলা খুবই সহজ, এটি আমার কাছেও এটি মনে হচ্ছে, কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যদি চিন্তা করি তাহলে চিন্তা করুন তো জামাত আমির এখানে কত বড় বীরত্বের এবং মহত্বের পরিচয় দিয়েছেন। তার কাছে ক্ষমতা কিছু নয়। আর অপরদিকে আমরা যারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের কি চরিত্র দেখলাম? আমরা দেখেছি ক্ষমতার জন্য আওয়ামী লীগের চরিত্র আমরা দেখেছি। তারা মানুষ হত্যা করতেও বিন্দুমাত্র দ্বিধা করে নেই। বাংলাদেশের তাদের নিজ দেশের মানুষের বুকে গুলি চালাতে, পাখির মতো গুলি চালাতেও তারা দ্বিধা করে নেই। আবার ঠিক আরেকটি দল, তারাও এ ব্যাপারে বিন্দুমাত্র কার্পণ্য করে নেই। শুধুমাত্র ক্ষমতার কারণে তারা এইভাবে ব্ল্যাকমেইল করলো একটা দলকে। তাহলে তারা এদেশের মানুষের কি সেবা করবে? শুরু থেকেই তো আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির নতুন সংজ্ঞা, ভাষা নিয়ে একটা শয়তানি শুরু করেছে প্রথম আলো গং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডাক্তার, কি নাম যেন, তরিক মঞ্জুর, তাকে আর তরিক মঞ্জুর বলে ডাকা যাবে না, তার নাম হচ্ছে তরিক মানে পথ আর মঞ্জুর মানে অনুমোদিত। তাহলে তাকে অনুমোদিত পথ এই নামে আমরা ডাকবো, তাকে আর তরিক মঞ্জুর বলে আপনারা কেউ ডাকবেন না। এই কাজটি করেছে প্রথম আলো। প্রথম আলোকে মতিউর রহমান, মতিউর শব্দের বাংলা হচ্ছে আজ্ঞাবহ। তাহলে এই অনুমোদিত পথ আর আজ্ঞাবহরা এই ইনকিলাব, জিন্দাবাদ, আজাদি এই শব্দগুলো তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই শব্দগুলো নিয়ে তাদের ব্যাপক ভয় তো হওয়ারই কথা, কারণ এই শব্দগুলোর এত ওজন, এত ভার যে এর ভার সইতে না পেরে তাদের যে আদি গুরুমাতা পালিয়ে চলে গেছে তার উৎস মূলে। এখন যারা তার চেলাপেলা আছে এই প্রথম আলো গংরা তো বুঝতে পেরেছে যে এই শব্দগুলো যেভাবে বাংলাদেশে চর্চিত হচ্ছে, এইভাবে চর্চিত হতে থাকলে তাদের যে শয়তানির যে আখড়া, এই আখড়া আর বেশি দিন টিকে থাকবে না। এদেশের মানুষ তাদের শয়তানির আখড়াটা ধরে ফেলেছে, যার কারণে এখন তারা ওই ভয় থেকে, ওই আশঙ্কা থেকে এখন এই শব্দগুলোর পিছনে লেগেছে যে এই জাতীয় শব্দগুলো বলা যাবে না। এদের সাথে গা মিলিয়ে বিএনপির একজন মন্ত্রীও, নাম বললাম না আমি সঙ্গত কারণেই, তিনিও ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন যে এই শব্দগুলো বাংলা ভাষার জন্য অশনি সংকেত, বা তার ভাষায় আরো কঠিন করে বলেছেন, আমি আর অত কঠিন করে বললাম না। একদিকে শব্দের ভয় পাচ্ছেন, অন্যদিকে একটা রাজনৈতিক দলকে ব্ল্যাকমেইল করে বাংলাদেশের মানুষ যাদেরকে মনোনীত করেছে, যাদেরকে নির্বাচিত করেছে, তাদেরকে ব্ল্যাকমেইল করে এই যে ক্ষমতা দখল করা। আর এইটা যে হবে, এইটা 25 নভেম্বর 2025 সালে অস্ট্রেলিয়া প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর বনিয়া আমিন, যিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তিনি একেবারে, আমি হতবাক হয়ে গেলাম কিভাবে এত নিখুঁত ভাবে তিনি এই কথাটি বললেন। জামাতে ইসলামকে সেদিন দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। যে গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এই সেই গোলাম কাদের, হিজড়া কাদের 2026-এ যে নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা 80 সিটস। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে। আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াতে ইসলাম তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামায়াতে ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড একটা কিছু আসবে। আর আমি আগেও বলেছিলাম জামায়াতে ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামায়াতে ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট।
জামায়াতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা এরা বসবে না, এরা বসতে চাইবে না। বাট 2028-এ জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে, কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে, তারপর হবে আসল নির্বাচন। তো বনিয়ামিন এই কথাগুলো কবে বলেছে? 25 নভেম্বর 2025 সালে। এত নিখুঁত ভবিষ্যৎবাণী এটি করা সম্ভব নয় যদি ওই তথ্য ইনফরমেশন যদি না থেকে থাকে। ঠিক তারই পুনরাবৃত্তি আমরা দেখলাম আজ জামাত আমিরের কথার মাধ্যমে বা ইলিয়াস হোসেনের ওই ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানলাম। এই আশঙ্কা আমরা বারবার করে আসছিলাম এবং আমরা এটি জানতাম। নির্বাচনে যে পরিমাণ জালিয়াতি হয়েছে, যে পরিমাণে ভোট কারচুপি হয়েছে, এটাকে ভোট কারচুপি না, ভোট ডাকাতি। আর সেই ডাকাতির পরেও এরপরে আবার ব্ল্যাকমেইল করে ক্ষমতা। এইটা পৃথিবীর ইতিহাসে এই সরকার, এই নির্বাচন ব্যবস্থা, এই ইলেকশন কমিশন, এটা এমন কালো অধ্যায়ে লেখা থাকবে। আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে সারা জীবন সরকারি দলকে এই অভিশাপ তাদেরকে বয়ে বেড়াতে হবে। এই অভিশাপ তাদের জীবনেও পিছু ছাড়বে না।